আমার নাম আবিদ। আপন বলতে তেমন কেউ নেই বললেই চলে। আজ আকাশের ঘন কালো মেঘের মতো আমার ভাগ্যটাও ঘন কালো অন্ধকারে ঢাকা। পড়াশোনা শেষ করেছি আজ অনেক দিন। সব বন্ধুদের চাকরি হলেও আমার ভাগ্যে চাকরি নেই। এই একঘেয়েমি বেকার জীবন আর ভালো লাগছে না। এত রাতে ঝড়ের মধ্যে আবার কে আসলো? দরজা খুলে দেখি আপাতমস্তক ঢাকা এক ব্যক্তি আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। অন্ধকারে মুখটা কিছুতেই বোঝা গেল না। আমি কিছু বলার আগে একটা খাম আমার দিকে এগিয়ে দিল। চিঠি? কার চিঠি? নাম ঠিকানা তো দেখছি আমার, তো কোথা থেকে আসলো? লোকটা এত তাড়াতাড়ি কোথায় গেল? যাক, তারা আছে হয়তো। প্রিয় আবিদ, কেমন আছিস? অনেকদিন হলো তোর কোনো খোঁজ নেই। এখানে আমি ভালো থাকলেও আমার মন ভালো নেই। সারাদিন একা একা লাগে, ভালো লাগে না। তোদের সবাইকে অনেক মিস করি। আমি এখানে তোর জন্য একটা চাকরির ব্যবস্থা করেছি। আশা করি তোর কোনো সমস্যা হবে না। দুই বন্ধু একসাথে থাকবো, মজা করব। তাই আর দেরি না করে আগামীকাল টাঙ্গাইল রেল স্টেশনে চলে আয়। আমি তোর জন্য সেখানেই অপেক্ষা করব। এখান থেকে আমি তোকে মধুপুর জঙ্গলের কোয়ার্টারে আনবো। আমার দেরি হলে অপেক্ষা করিস। ভুলেও একা আসবি না। ইতি তোর বন্ধু হারুন। চিঠিটা পড়ে আমার যেন বিশ্বাস হতে চাইছিল না। উপরওয়ালা যেন আমার মনের কথা শুনে নিয়েছে। খুশিতে আমার চোখ ছলছল করে উঠল। পরদিন সকাল সকাল বাড়ি থেকে বের হলাম। যেহেতু বর্ষাকাল তাই আকাশটা বেশ মেঘলা। বৃষ্টি আসলো বলে আমি মনে মনে ভাবছিলাম, বৃষ্টি আসার আগে স্টেশনে পৌঁছাতে পারলে হয়। আমি দেরি করে আসলাম না তো? প্ল্যাটফর্ম তো দেখি একদম ফাঁকা। তাহলে কি ট্রেনটা মিস করলাম? যাই, একবার স্টেশন মাস্টারের সাথে কথা বলে দেখি। স্যার, বলছিলাম সকাল 10টার ট্রেন কি চলে গিয়েছে? না না, যায়নি। শাহবাগ ভারী বৃষ্টি হবার জন্য কিছু জায়গায় রেল লাইন ডুবে গিয়েছে, তাই ট্রেন আসতে দেরি হচ্ছে। গিয়ে বসুন, ঘন্টা খানেকের মধ্যে এসে পড়বে। দূরে একটা বেঞ্চে বসে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই আবার বৃষ্টি শুরু হলো। বৃষ্টির ফোঁটাগুলো ভেদ করে ট্রেন তার নিজস্ব গতিতে সামনে এগিয়ে যেতে লাগলো। বাইরের ঠান্ডা বাতাসে আমার চোখ দুটো লেগে আসলো। স্টেশন থেকে বের হয়ে দেখি মুষলধারে বৃষ্টি হচ্ছে। যত সমস্যা হলেও ট্রেনটা আসতে চলার জন্য। যদিও মনে একটা ভালো লাগা কাজ করছে। যাই হোক, অবশেষে একটা চাকরি তো পেলাম। কিন্তু এখন চিন্তার বিষয় হলো কোয়ার্টারে যাব কি করে। রাস্তার দুপাশে কয়েকটা রিক্সা ভ্যান ছাড়া আর কিছুই চোখে পড়ল না। হঠাৎ মনে পড়ল, হারুন বলেছিল ও না আসা পর্যন্ত স্টেশনেই অপেক্ষা করতে। তাই একটা জায়গা দেখে বসে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। চা দেবা? আচ্ছা ভাই,
এখান থেকে মধুপুর ফরেস্ট অফিসটা কত দূর? কিছুটা দূরে আছে, কারণ অর্ধেক রাস্তায় আপনি গাড়িতে যেতে পারলেও বাকিটা আপনাকে হেঁটে যেতে হবে। আচ্ছা, কিছুটা দেরি হলে সেখানে যাওয়ার জন্য কোনো রিক্সা পাওয়া যাবে? কি বলছেন ভাই? সন্ধ্যার পর রিক্সা তো দূরে থাক, রাস্তায় কোনো জনমানব আপনার চোখে পড়বে না। কেন ভাই, কি সমস্যা? সমস্যা বলি সমস্যা, রাতে তেনাদের উৎপাত। রাতের বেলায় ভয়ঙ্কর সব শব্দ শোনা যায় বলে কেউ আর রাতে বের হতে চায় না। তেনারা মানে ভূত পেতের কথা বলছেন? রাতের বেলায় এই রাস্তায় কেউ চলাচল করলে সকালে তাকে আর জীবিত দেখা যায় না। তিনারা মেরে মুখ একদম বিকৃত করে দেয়। চেনার চেনার উপায় থাকে না। তাহলে তো মহা বিপদে পড়া গেল। এখন উপায়? চাটা শেষ করে এখনই বেরিয়ে পড়ুন। সেদিন আমরা সবাই যে যার মতো কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, এমন সময় একজন সাহেব আসলেন। আমি তাকে বারণ করলাম রাতে যেন ওই রাস্তায় না যায়, কিন্তু সে আমার মুখের উপর হেসে চলে গেলেন। পরদিন তার লাশ আমরা গাছে ঝুলতে দেখি। লোকটা চলে গেল, কথাগুলো আমার মনে একদম লেগে গেল। কিন্তু কি করব, হারুন বলেছে ওর জন্য অপেক্ষা করতে। এবার আমার সত্যি চিন্তা হচ্ছে, সত্যি হারুন আসবে তো? আকাশের এক কোণে বিদ্যুৎ চমকে উঠল। শুরু হলো আবার বৃষ্টি। আশেপাশে কোথাও কেউ নেই। আমি যেন এক অচেনা অজানা জায়গায় একমাত্র জীবিত মানুষ। এমন সময় দূরে কারো উপস্থিতি অনুভব করলাম। ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। মনে একবার সন্দেহ জাগলো, চোর বারবার কেউ নয় তো? আমাকে একা পেয়ে আমার সবকিছু কেড়ে নিতে আসছে না তো? লোকটা আমার সামনে এসে দাঁড়ালো। কিরে আমি, কেমন আছিস? হারুন তুই? তোর এই অবস্থা কেন? সারা গায়ে কালো চাদর জড়ানো। আরে দেখছিস না বাইরে কত বৃষ্টি হচ্ছে, তাই চাদরটা মুড়ি দিয়ে বেরিয়ে পড়েছিলাম। সেটা না হয় বুঝলাম, কিন্তু তোর আসতে এত দেরি হলো কেন? আমি সেই কখন থেকে তোর জন্য এই নির্জন স্টেশনে অপেক্ষা করছি। তা বেশ করেছিস, চল বাকি কথা যেতে যেতে বলছি। আমরা রাস্তার এক পাশ দিয়ে হাঁটছি। বৃষ্টির তেজ আগের চেয়ে কম, তবে রাস্তার পাশে অনেক জায়গায় পানি জমে আছে। হাঁটতে হাঁটতে আমরা একটা নির্জন রাস্তায় এসে পড়লাম। কাজ কেমন চলছে? হ্যাঁ এই ভালো, চারিদিকে গাছপালায় ঘেরা কুয়াটার একদম নিরিবিলি, শহরের কোলাহল দূষণ থেকে একদম দূরে। তবে আমি তোর উপকার কোনোদিনই ভুলতে পারবো না। বাড়িতে থেকে থেকে একদম অলস আর হতাশ হয়ে যাচ্ছিলাম। একটা চাকরি আমার খুব দরকার ছিল। ধন্যবাদ বন্ধু। আরে ধন্যবাদ দিতে হবে না, পারলে আমার একটা উপকার করে দিস তাহলেই হবে। তাহলে আমি তোর কাছে সর্বসময় কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ হ্যাঁ, বল না কি করতে হবে। তুই আমার জন্য যা করলি, আমি যদি তোর জন্য কিছু করতে পারি আমার ভালোই লাগবে। আমার মা আর ছোট ভাইকে নিজের মতো করে দেখে রাখিস, ব্যাস। হারুনের কথাটা আমি কিছুতেই বুঝতে পারলাম না। ওর মা ছোট ভাইকে আমি দেখে রাখবো? কে জানে, আমার তো পরিবার বলতে কেউ নেই। হয়তো তাই এমনটা বলেছে। হ্যাঁ হ্যাঁ, সেটা আবার বলতে হয় নাকি? আমার তো কেউ নেই, তাই পরিবারের মূল্য কতটা আমি সেটা ভালোভাবেই জানি। এটা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই নিশ্চিন্তে থাকতে পারিস। তোকে অনেক ধন্যবাদ বন্ধু, আমি নিশ্চিন্ত হলাম রে। হারুনকে আমি সেই ছোটবেলা থেকেই জানি। একসাথে বড় হলাম, একই স্কুল, একই কলেজ, আরো কত কি। কিন্তু কোনোদিন ওর কথাগুলো আমার কাছে এতটা রহস্যময় মনে হয়নি। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, আমাদের কোনো বিপদ হবে না তো? কেন, কিসের বিপদ? না মানে, আমি যখন স্টেশনে তোর জন্য অপেক্ষা করছিলাম, তখন একজন আমাকে রাতের বেলায় এই রাস্তা দিয়ে যেতে নিষেধ করেছিল।
এই রাস্তায় নাকি তেনারা থাকেন, মানুষকে মেরে নাকি গাছে ঝুলিয়ে রাখে। তাই নাকি? হবে হয়তো। তোর ওসব নিয়ে একদম ভাবতে হবে না, আমি আছি তো তোর সাথে। আমি মনে সাহস পেয়ে কথা বলতে বলতে হাঁটতে থাকলাম। শুরু হলো পায়ে হাঁটার রাস্তা, চারপাশে নীরবতা, ঠান্ডা বাতাস। হাঁটার সময় আমি একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পেলাম। এমন শব্দ আমি আগে কখনো শুনিনি। ভয়ে আমার গলা শুকিয়ে আসলো। কিসের শব্দ? আমার ভীষণ ভয় লাগছে। কোনো দিকে তাকাবি না, আমার সাথে হাঁটতে থাক। আজ এদের একটা শিক্ষা দিতেই হবে, না হলে তোকে ভালো থাকতে দেবে না। কার কথা বলছিস? কাকে শিক্ষা দিবি তুই? আহ, তোকে এত ভাবতে হবে না, তাড়াতাড়ি পা চালিয়ে চল। আমরা হাঁটছি, শব্দের তীব্রতা আরো বাড়তেই থাকলো। হঠাৎ পিছন থেকে কে যেন বলে উঠল, তুই আবার এসেছিস, তোর শিক্ষা আগে দেখা যায়। বাস, মালটা আবার এসেছে। আমি অবাক হয়ে দেখলাম কোথা থেকে যেন একদল মানুষ এসে আমাদের সামনে দাঁড়ালো। আমার শরীর যেন পাথরের মতো শক্ত স্থির হয়ে গেল। আমি শুধু অবাক হয়ে সবকিছু দেখতে থাকলাম। দেখুন স্যার, এই জঙ্গল এখন আমাদের মতো করে ব্যবহার করব। আপনি যদি কোনো বাধা না দেন, তো আপনি যা চান সেটাই পাবেন। কি চাই আপনার বলুন? আমি কিছু চাই না। এই জঙ্গল এই দেশের মানুষের। আর তুমি এই জঙ্গল থেকে মাদক কারবারি করো, তা আমি কিছুতেই হতে দেব না। এই দেশ, এই সমাজের ক্ষতি আমি কোনোদিন হতে দেব না। বাস, মালটা বেশি বাকবাক করছে। একবার খালি বলো, এক্ষুনি বেটার ভুঁড়িটা নামিয়ে দিই। আহ, তুই থাম, দেখছিস তো আমি কথা বলছি। দেখুন স্যার, আগে যে ফরেস্ট অফিসার ছিল তার সাথে আমার সব মিটমাট ছিল। আপনি বলুন আপনার কত চাই, একদম 2 হাত ভরে দেব। কেন ঝামেলা করছেন? আমার সাথে এসব চলবে না। আমি আজকেই আমার বড় স্যারের সাথে কথা বলবো। তারপর দেখি তোমরা কি করে এখানে থাকো। যা পাপ করা তোমরা করেছো, এবার এখান থেকে বিদায় হও। আমরা বিদায় হই না, বিদায় করি। মানলে ভালো, না হলে মেরে গাছে ঝুলিয়ে রাখবো। সকালে সবাই জানবে ভূতে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছে। সেই সুযোগ আমি আর দিচ্ছি না। বলে হারুন ওর সার্ভিস রিভলভারটা বের করে সোজা গুলি চালিয়ে দিল সেই লোকটার 2 সহযোগীকে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ল তারা। সেই লোকটা দৌড়ে পালিয়ে যেতে লাগলো। হারুনও সেই লোকটার পেছনে ছুটল। একের পর এক গুলির শব্দ। আমিও ওর পেছনে দৌড়াতে শুরু করলাম, কিন্তু আমি আর কাউকে দেখতে পেলাম না। ছুটতে ছুটতে আমি একটা কোয়ার্টারের সামনে এসে দাঁড়ালাম। এটার কথাই হারুন আমাকে বলেছিল, কিন্তু হারুন কোথায়? ওকে কোথাও দেখতে পেলাম না। কেউ আছেন? একবার বাইরে আসবেন। কেউ আছেন? কাকে খুঁজছেন এত রাতে? আমার নাম আবিদ। আমি এখানে ফরেস্ট অফিসার হারুনের সাথে দেখা করতে এসেছি। ও আচ্ছা, আপনি আবিদ। একটু দাঁড়ান, আমি আসছি। হারুন স্যার এখানে নেই। গতকাল রাতে তাড়াহুড়ো করে আসলেন, বললেন তিনি আর এই কাজ করবেন না। তার কাজ এখন থেকে আবিদ মানে আপনি করবেন। আর এই চিঠিটা আপনাকে দিতে বললেন। আমি জানি সবকিছু বুঝতে তোর তেমন অসুবিধা হবে না। বান্দরবন থেকে 2 দিন আগে আমি বদলি হয়ে এখানে আসি, কিন্তু এখানে এসে আমি বুঝতে পারি কিছু একটা গন্ডগোল আছে। রাতে নানা রকম অদ্ভুত শব্দ শোনা যায়। আমি বিষয়টা দেখতে বের হই। আমি দেখি একদল মাদক কারবারি জঙ্গলটায় তাদের আস্তানা করে বসেছে। আমি এটা নিয়ে ওদের সাথে বিরোধিতা করাই আমাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে দেয়, আর আমার মুখটা একদম বিকৃত করে দেয়, যেন আমাকে কেউ চিনতে না পারে। তাই আমি দিনের বেলায় তোর সামনে যাইনি। তুই জানিস আমার মা আর ছোট ভাইকে দেখার কেউ নেই। আমি চাই তুই ওদের আপন করে নে, তাহলেই আমার আত্মা শান্তি পাবে। আর ওইসব অমানুষদের নিয়ে তোকে ভাবতে হবে না, ওরা ওদের পাপের শাস্তি পাবে। ভালো থাকিস বন্ধু। সবকিছু জানার পর আমি কিছুক্ষণের জন্য পাথর হয়ে যাই। আমার পরিবার নেই, আজ থেকে ওর পরিবার আমার।
আমার পরিবার।